আমার পরে এরপরের ক্লাসে বাকি যে টাইম এটা আছে টাইমটা পাল্টাচ্ছে কি মানে আমি আলাপ করবি ভাইরা সমানুপাতের ধর্ম 11.1 চ্যাপ্টারে আমরা তোমাদের একটু পড়াইছিলাম, তারপর আমি একটু বলে দিচ্ছি সমানুপাতের ধর্মগুলো। হ্যাঁ অবশ্যই a by b equal to c by d হলে এই তোমাদের কাছে জানতে চাই এটাকে কি বলে? a plus b by b c plus d by b নিচেরটা উপরের যোগ, এটাকে কি বলা হয়? যোজন প্রক্রিয়া। দুই দুইটা অনুপাত যদি সমান হয় স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো ভাইয়া। জেনারেল ম্যাথ 11.2 চ্যাপ্টার। ওকে তাই কথা নাই a minus b divided by b c minus d divided by d এটাকে কি বলে? বিয়োজন। ভেরি গুড। আর দুইটা কাজ যদি আমরা একসাথে করি a by b c by d হলে লবে লিখবা লব যোগ হর আর হরে লিখবা লব মাইনাস হর, আর এটা উভয় পক্ষে, তাহলে এটাকে বলা হয় যোজন বিয়োজন। আরেকটা জিনিস আছে, চারটা সূত্র টোটাল কথা নাই প্লিজ। আরেকটা জিনিস আছে সেটা হলো ক্রমিক সমানুপাতি। এ বি সি ক্রমিক সমানুপাতি হলে, ক্রমিক সমানুপাত বলতে সাপোজ আমি বুঝাই, সাপোজ তোমাদের মধ্যে তোমাদের কোন ছোট ভাই তার ওজন সাপোজ ধরো 20 কেজি, 30 কেজি, আর তোমার ওজন হচ্ছে 60 কেজি, আর আমার ওজন ধরে নিতে বলতেছি আমার ওজন ধরে নিলাম আমি 120 কেজি। নো আসলে আমার ওজন না, যাই হোক মানে অনুপাত মেলানোর জন্য বললাম 30:60:120 এই অনুপাতটা হলো ক্রমিক সমানুপাত। কারণ 30:60 হলো 1:2, আবার 60:120 কত হয় 1:2। তার মানে a:b ইকুয়াল টু যদি b:c হয় তাহলে abc কে বলা হয় ক্রমিক সমানুপাত। তার মানে এটাকে আমি যদি ভাগ আকারে লিখি a by b equal to b by c, আর আমি গুণ করলে কি হবে b square equal to ac। আমার কথা কি বুঝতেছো? abc ক্রমিক সমানুপাতি হলে হ্যাঁ শিওর, মানে এই দুইটা মানে আমি তোমার ছোট ভাই এ, তুমি হলো বি আর আমি হলাম সি, তাহলে a:b equal to b:c, তাই না? দুটোই একই সূত্র। তাহলে এই অনুপাতটা সমান যদি হয় তাহলে এটাকে বলা হয় ক্রমিক সমানুপাত। মানে পরপর তিনটা রাশি ক্রমিক সমানুপাতি হলে b square equal to ac হবে, এটা মুখস্থ রাখতে হবে। যারা এই তিনটা জিনিস খুবই কম লাগবে 11.1 চ্যাপ্টারের মূলত এই সূত্রগুলো লাগছে। এখন আমাদের এই চ্যাপ্টারে কি আছে সেটা হলো অনুপাতকে ভাগ করে দেয়া। অনুপাতকে ভাগ করে দেওয়া বলতে আমি একটা জিনিস বুঝাই, সেটা হলো যে সাপোজ আমি বললাম যে 100 টাকা আমাদের তিনজনের মধ্যে ভাগ করে দেওয়া হবে। 100 টাকা আমাদের তিনজনের মধ্যে ভাগ করে দেওয়া হবে, অনুপাতটা হলো 2:5:3। এর মধ্যে সাপোজ মহিম পাবে 2, আমি পাবো 5, হ্যাঁ আর আরিফ পাবে 3। হ্যাঁ অবশ্যই ভাগ করে দিলাম। আর কে কত টাকা পাবে অনুপাতটা কিভাবে বের করব? মানগুলো অনুপাতের রাশিগুলো যোগ করব, যোগ করলে হয় 10। তাহলে মহিম পাবে কত? 2/10 × 100, তাই না? মানে 10/2 ইনটু 100 তাহলে 20 টাকা। আমি পাবো কত? 50 টাকা 5/10, আর এদিক পাবে হচ্ছে 3/10। তো এই চ্যাপ্টারে মূলত আমরা অনুপাত ভাগ করে দেয়া এই জিনিসটাই শিখি। তো এটা 5 নম্বর পয়েন্ট, অনুপাত ভাগ করে দেয়া। যদিও এটা কোনো সূত্র হিসেবে আমি করতেছি না, আমি এইটাকে একটা স্ক্রিনশট দিয়ে রাখতেছি, এটা গ্রুপে আমি শেয়ার করে দিব নে। চলো আমরা অনুশীলনীটা একটু শুরু করি। 11.2 জেনারেল ম্যাথ। ওকে ভাইরা, তোমাদের কাছে যদি কোনো বেঞ্চে বই না থাকে তাহলে একটু দেখে আছে ওই বেঞ্চে বই? হ্যাঁ তুমি সামনে চলে আসো। হ্যাঁ এই নাও শেয়ার করো।
এক নম্বর অবজেক্টিভে কি বলছে আমি একটু বলে দেই, এবিসি ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনটা সঠিক, মাত্র পড়ে আসছে, বি স্কয়ার ইকুয়াল টু এসি। দুই নাম্বার, আরিফ ও আকিবের বয়সের অনুপাত 5:3, আরিফের বয়স 20 বছর, কত বছর পরে তাদের অনুপাত 7:5 হবে? আচ্ছা, আরিফের বয়স 20, আরিফ আর আকিবের বয়সের অনুপাত 5:3, বলছে কত বছর পরে তাদের অনুপাত 7:5 হবে? ভাইরা আমার দিকে তাকাও, হ্যাঁ ইজিলি বোঝা যায়। 5:3, আরিফের হলো 20, তাহলে 20 বানানোর জন্য এটাকে কত দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে। তাহলে 4 দিয়ে গুণ করলে কি হয়? 20, তার মানে আকিবের বয়স কত? 12। এখন কত বছর পরে 7:5 হবে? তাহলে 7:5 কে তুমি 4 দিয়ে গুণ করো, 28:20 হবে। তাহলে দেখো দুইজনেরই 8 বছর পরে এই অনুপাতটা হবে না? ইজিলি বোঝা যায়, অঙ্ক করা লাগে। তার মানে 8 বছর পর তাদের বয়সের অনুপাত 7:5 হবে। মানে এখন 20 আর 12 তাদের বয়স, 8 বছর পরে 28 আর 20 হবে, সেই অনুপাতটা হচ্ছে 7:5। পরের অবজেক্টিভে চলে যাচ্ছি, অবজেক্টিভ গুলো সলভ করব, তারপরে আমরা ম্যাথ করব। বলছে একটি বর্গের বাহু যদি দ্বিগুণ করো ক্ষেত্রফল 4 গুণ হবে, জানো এটা ভাইয়া? ক্ষেত্রফল হলো বর্গ 2 স্কয়ার, তাহলে দ্বিগুণ যদি হয় ক্ষেত্রফল হবে 4 গুণ। এরপরের অঙ্কটা দেখো, x is to y 7:5 আর y is to z হলো 5:7। হ্যাঁ, তাহলে x is to z হবে 7:7। তো এখানে তো এটা নাই, তো 35:35 আছে, এটা হবে উত্তর। 5 দিয়ে গুণ করলে ইচ্ছা করে ওরা একটু পেঁচাই দিবে। বুঝতে পারছো আমার কথা? ওকে, নেক্সট। আচ্ছা, বিএসি ক্রমিক সমানুপাতি হলে, এখানে একটা খুব ভালো একটা প্রশ্ন, তাহলে বি বাই এ ইকুয়াল টু এ বাই সি, আর আর গুণ করলে কি হবে? এ স্কয়ার ইকুয়াল টু বিসি। এক নাম্বারটা কারেক্ট। বি বাই এ ইকুয়াল টু সি বাই এ, এটা ভুল, তাই না ভাইয়া? আর এটাকে উল্টায়া যোজন বিয়োজন করলে মনে হয় কারেক্ট, 3 নাম্বারটাও কারেক্ট, তাই না? মানে এই ধরনের অঙ্কে আমরা কি করি বলতো? ভুল বাই ভুল, মানে ভুল একটা হইলে বাকি দুইটা কারেক্ট, তাহলে উত্তর হবে 1-3 শিওর। মানে বি বাই এ এটাকে যদি উল্টায় দাও, এই যে বি বাই এ ইকুয়াল টু এ বাই সি আছে, উল্টায় দিলে কি হবে? এ বাই বি ইকুয়াল টু সি বাই এ। যোজন বিয়োজন করলে কি হবে? a plus b by a minus b, c plus a by c minus a। 3 নাম্বারটা কারেক্ট হলো না? তার মানে উত্তর হবে 1 আর 3। পরবর্তী অবজেক্টিভে চলে যাচ্ছি। এই কথা নাই প্লিজ, শেষ প্রায় অবজেক্টিভ শেষ। এই দাঁড়াও, x is to y 2:1, y is to z ও 2:1, তাইলে বলো তো x y z ক্রমিক সমানুপাতি না? দুইটা অনুপাত যদি সমান হয়। আর z is to x 1:4, এটাও ঠিক আছে, কারণ x হলো y এর, দেখো x ইকুয়াল টু হলো y এর দ্বিগুণ আর y হলো z এর দ্বিগুণ, তাহলে x কি z এর 4 গুণ হবে না? শিওর। এই দেখো x বাই y হলো 2, তাহলে x ইকুয়াল টু 2y, y বাই z হলো 2, y ইকুয়াল টু 2z। বসো, x ইকুয়াল টু কি 4z হবে না? তার মানে x বাই z কত হবে? 4/1, তার মানে z বাই x কত হবে? 1/4। এটাই বের করতে বলছে। তাহলে প্রথমটা কারেক্ট, দুই নাম্বারটাও কারেক্ট। গতে 3 নাম্বারটা কি আছে? y স্কয়ার প্লাস zx ইকুয়াল টু 4yz। আচ্ছা, যেহেতু ক্রমিক সমানুপাত, তার মানে y স্কয়ার ইকুয়াল টু zx তো হবে। তাহলে কি বলছে? y স্কয়ার প্লাস zx, হ্যাঁ, ইকুয়াল টু 4y। আচ্ছা, এবার একটু এটা দেখাম, y স্কয়ার প্লাস zx। হ্যাঁ, তো y স্কয়ার মানে কি? zx, আর zx মানে হলো zx, তাহলে 2zx। তো এখন আবার দেখো x মানে কি? yz বলছে না? x মানে হলো 2y, 2y যদি বসাও তাহলে এটা কি 4yz মানে? x এর জায়গায় যদি 2y বসাও, 2y আর 2z গুণ করলে 4yz। 1 2 3 তিনটাই কারেক্ট।
মানগুলো একটু বসায় বসায় টেস্ট করতে হবে। এই জায়গাটা আমরা দেখে নিলাম, এটা খুব ভালো একটা এমসিকিউ দিচ্ছে। তাহলে উত্তরটা হবে 1 2 3। পরবর্তী পৃষ্ঠায় আর কোনো অবজেক্টিভ আছে কিনা একটু দেখে নেই। হ্যাঁ, 7 নাম্বার আরেকটা আছে। এই যে ভেড়া, a by x equal to m square plus n square by 2mn root a plus x by root a minus x কত হবে বের করতে বলছে। এই যে তোমাদের কাছে জানতে চাই, গল্প করো না, এদিকে শোনো। a by x m square plus n square by 2mn যোজন বিয়োজন করলে কি হয় বলো? a plus x by m minus x উপরে কি হবে? m square plus n square plus 2m আর নিচে কি m square plus n square minus 2m। তাতে এটা হবে m plus n whole square m minus n whole square। রুট করলে কি হবে বেরা? এই পাশে root a plus x by root a minus x equal to m plus n by m minus n। এটাই মান নির্ণয় করতে বলছি। তাহলে root a plus x by root a minus x কত হবে? m plus n by m minus n। চলো একটু দেখে আসি। সো এমসিকিউ 7 এর উত্তর হবে হচ্ছে গ। 8 আর 9 লাস্ট প্রশ্ন। এই যে তাকাও, তিনটা বাহুর দৈর্ঘ্যের অনুপাত 3:4:5 3 4 5 আর পরিসীমা হলো তিন বাহুর সমষ্টি 36। বলছে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত? ভাই আমি সহজ করে দিই, তুমি এমন ভাবে গুণ করো যেন এটা যোগ করলে 36 হয়। আমার মনে হয় 3 দিয়ে যদি গুণ করো, হ্যাঁ 3 দিয়ে যদি গুণ করো তাইলে মনে হয় হয়ে যায়। দেখো 9 12 15 3 দিয়ে গুণ করছে, তাহলে বৃহত্তম বাহু হলো 15 যোগ করলে 36 হয়। 15 আর 12 27 27 আর 9 36। তাহলে বৃহত্তম বাহু হলো 15 আর ত্রিভুজটির ক্ষেত্রফল বলছে ভাইরা 9 12 15 একটা সমকোণী ত্রিভুজ। এটা কি জানো? একটু চিন্তা করো, 9 স্কয়ার আর 12 স্কয়ার যোগ করলে 15 স্কয়ার হয় কিনা? পিথাগোরাসকে সমর্থন করে কিনা? 9 স্কয়ারে 81, 12 স্কয়ারে কত? 144, যোগ করলে হয় 225 আর 15 স্কয়ার 225 হয়। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি? এটা 9 এটা 12, হাফ ইনটু লম্ব ইনটু ভূমি, তার মানে হবে হাফ ইনটু 12 ইনটু 9 54 বর্গ একক হবে অ্যানসার। আমি কি বুঝাতে পারছি? 12 হলো লম্ব, 2 হলো 9, হাফ ইনটু 12 ইনটু 9 সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 54। অবজেক্টিভ শেষ আমাদের। স্যার 4 নাম্বার অবজেক্টিভটা আরেকবার বুঝায় দেন। হ্যাঁ হ্যাঁ শিওর শিওর। 4 নাম্বার অবজেক্টিভটা দেখে আসি। 4 নম্বরে বলা হয়েছে ভেড়া দেখো x বাই y হইলো 7/5, আবার y বাই z ও হইলো 5/7, সরি। তাইলে আমাকে বলো y তো দুই জায়গাতেই 5, তাহলে x হইলো 7 ও z ও হইলো 7, তাহলে x is to z কি 7:7 হবে না? তাই এটাকে যদি দুই পাশে 5 দিয়ে গুণ করো 35:35 হয় না? বুঝতে পারছো? জি স্যার। ফাইন। এবার আমরা ভেড়া লাভ দিয়ে একদম সিকিউতে চলে যাব। মানে অঙ্ক বলা তো খুবই সহজ। আচ্ছা সিকিউ এর আগে দুই একটা অঙ্ক একটু দেখাই নেই, তাইলে তোমাদের একটু অঙ্কগুলা সম্পর্কে আইডিয়া ভালো হবে। প্রথমে এই 12 নাম্বার অঙ্কটা একটু দেখো যে তিনজন জেলে 690টা মাছ ধরছে, তাদের অংশের অনুপাত হচ্ছে 2/3 4/5 5/6, মানে এই অনুপাতে মাছ ধরছে, মানে অংশ তাদের। তাহলে আমাকে বের করতে হবে কে কয়টা মাছ পাবে। তাহলে আমরা সবাই জানি অনুপাত গুলাকে ভেড়া পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে হবে, মানে ভগ্নাংশ না রেখে সবসময় মনে রাখবা অনুপাত গুলাকে আমরা পূর্ণ সংখ্যা মানে 10:12 এরকম করব। তো চলো আমরা ম্যাথ করি। হ্যাঁ এটা হয়ে গেলে আমরা হায়ার ম্যাথে করব ফাংশন 1.2 চ্যাপ্টার। এই অংশটা বাকি আছে আমাদের 11 পড়ানোর পর। তো এটা কি 12 নাম্বার নাকি 10 নাম্বার দেখতে পারবেন? আচ্ছা দেয়া আছে তিনজন জেলের তিনজন জেলের
মাছের অংশের অনুপাত কত ভাইয়া জানো? এই যে ভালো 2/3 4/5 5/6 তোমরা জানো এটা ক্লাস 8 থেকে করে আসছো 8 না অ্যাকচুয়ালি 7 আমার মনে হয় পাটিগণিতে ছিল যে এইটাকে পূর্ণ সংখ্যা বানাইতে হলে কি করতে হয় বলো তো ভাইয়া মানে না না হরগুলির লসাগু দিয়ে সবগুলোকে গুণ করতে হয় বলতো হরের লসাগু কত 3 5 6 এর লসাগু কত 30 30 দিয়ে যদি গুণ করো তাহলে প্রত্যেকটা মানে অনুপাতের রাশিকে একই সংখ্যা দ্বারা গুণ করা যায় মানে সাপোজ আমার ওজন তোমার ওজনের দ্বিগুণ তাই বলে কি এটা যে তোমার ওজন 1 কেজি আমার ওজন 2 কেজি না তো অবশ্যই না অনুপাত এটা তোমার 60 হলে আমার 120 তাহলে বিষয়টা হচ্ছে না না আমার ওজন অনেক কম আমার 98 কেজি অনেক কম না যদি 74 কেজি হওয়া উচিত না 74 না 78 কেজি হওয়া উচিত তো আমার 20 কেজি বেশি না আমার 104 কেজি ছিল আমার ওজন আমার 6 কেজি বলছি দোয়া করুন এটলিস্ট আরো 10-15 কেজি কমাতে পারলে তাহলে দেখতে ভালো লাগে শুনো মানে খেলাধুলা করে তারপরে তোমরা যদি পরিশ্রম না করো তাহলে এমনি মোটা হয়ে যাবে ধরো যে অনেক খেলাধুলা করো বা দৌড়াদৌড়ি করতেছো একটা টাইমে মোটা হবে আবার অনেকে আছে আল্লাহ প্রদত্ত যে জেনেটিক ব্যাপার সেপার আছে মোটা হয় খায়া উড়ায় ফেলে কিন্তু আচ্ছা যাই হোক গুণ করলে কি হবে 20:24:25 তাই না ভাইয়া 20 কাটাকাটি করলে 424 5/25 তার মানে তারা এই অনুপাতে মাছ পাবে এখন 690টা মাছ এদের মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে অনুপাতের রাশিগুলোর যোগফল এই স্টাইলে করব প্রত্যেকটা ম্যাম অনুপাতের রাশিগুলোর যোগফল 20 + 24 + 25 তাতে কত হবে 69 যারা তোমরা পরে জয়েন করছো তারা আমরা আগামী মাসে যে নতুন ব্যাচ করব তাদের সাথে প্রিভিয়াস ক্লাসগুলো অবশ্যই করে নিই তাহলে 9 এর সিলেবাস তো তোমাদের 9 এর শেষ হবে এটা অনুপাতের বলা উচিত ওকে তাহলে প্রথম জেলে পাবে 20/69 × 690টি মাছ তাইলে কত 200 তারপরে দ্বিতীয় জেলে পাবে 24/69 আচ্ছা অনেক সময় তোমরা দ্রুত লিখতে গিয়ে ভুল করে ফেলো মানে লেখায় ভুল হয়ে যায় আমি তো দীর্ঘদিন ধরে খাতা টাতা দেখি তো দেখছি যে অনেকে লিখতে গিয়ে মাছকে গাছ থেকে ফেলছে তো তাড়াতাড়ি লেখে তো এগুলো মানে হয়ে যায় তো অনেক জায়গায় এতজন যাত্রী তো মনের মধ্যে লিখে রাখছে ছাত্রী তাও ভালো এটা তাও ভালো অনেকে লিখে পাত্রীও লিখে ফেলছে যাত্রী লিখতে গিয়ে অনেকে লেখে ঠিকই কিন্তু হাতে লেখে এমন হ্যাঁ এটাও হতে পারে 240টা মাছ পাইছে দ্বিতীয় জেলে আর তৃতীয় জেলে কত হবে এই কি অনুপাতে এমনি অনুপাতে ভাগ করতে হবে 25/69 690টি মাছ এই কথা নেই তাহলে 250টি মাছ তাহলে আমরা অ্যানসারটা হবে 200, 240 250 এই ডিস্ট্রিবিউশনটা বুঝছো এই চ্যাপ্টারে মূলত এই অঙ্কগুলি আছে অনেকবার কাজ দিব এখানে হ্যাঁ তোমরা কাজগুলা করবা রেগুলার একটু কাজগুলা করবা অবশ্যই ওকে সো আমাদের এইটা হয়ে গেল এবার বাস্তবসম্মত একটা ম্যাথ করব আমরা এই দেখো ক্রিকেট খেলার অঙ্ক 15 নাম্বার হ্যাঁ হ্যাঁ অবশ্যই হবে
বলা হয়েছে ক্রিকেট খেলায় সাকিব, মুশফিকুর, মাশরাফি, এটা 2014 সালে বইটা সংস্কার করার ফলে মানে এই নামগুলো আসছে। আমাদের সময় আকরাম বুলবুল নান্নু ছিল এই অঙ্কটাই, মানে আকরাম বুলবুল নান্নু খেলতো তখন। তো এখন হইলো নামটা চেঞ্জ করে সাকিব, মুশফিকুর, মাশরাফি দিচ্ছে 2014 সাল থেকে আর কি। না তখনও মুস্তাফিজ শুরুই করেন। তো যাই হোক 171 রান করছে সাকিব আর মুশফিকুরের রানের অনুপাত, আবার মুশফিকুর আর মাশরাফির রানের অনুপাত হইলো ভালোই রান করছে তিনজন মিলে, আর বাকি তো আছে। তো বাকিরা শূন্য করতে পারে বাংলাদেশের যে অবস্থা মানে দেখা যাচ্ছে। আচ্ছা দুইটা রানের অনুপাতই কিন্তু 3:2। এই শোনো ধারাবাহিক অনুপাত বের করতে হবে, মানে সাকিব ইস্টু মুশফিক ইস্টু মাশরাফি, তাইলে আমি 171 রানকে ডিস্ট্রিবিউট করতে পারবো। তো ধারাবাহিক করার জন্য যেটা করতে হয় যে মুশফিক কিন্তু দুই জায়গায় কমন, দেখো সাকিব মুশফিকুর, মুশফিকুর মাশরাফি, তাহলে মুশফিকুরের রানটারে সমান বানাইতে হবে। একটু বুঝায় বলি, ধারাবাহিক অনুপাত বানানোর নিয়মটা একটু দেখে নাও, এটা সামনেও আছে। 5 বলে 2 রান লাগে 5 বলে 2 রান হয়, 5 বলে না 3 বল, 3 বল 2 ম্যাচে বলে আরে আমি কানাছিলাম, আরে আমি তো সাধারণত এরকম হয় না, আবেগ আপ্লুত হয়ে গেছিলাম। কি হইবে আমরা প্রতিবার ওয়ার্ল্ড কাপে কাজ করা লাগে পর্তুগাল পর্তুগাল, পর্তুগাল কি খালি রোনালদোর জন্য সাপোর্ট করা? এটা আমি পর্তুগাল রানের অনুপাত সাকিব ও মুশফিকুরের রানের অনুপাত হইল 3:2। তাহলে শোনো ভাইয়া, আবার মুশফিকুর আর মাশরাফির রানের অনুপাত হইল 3:2। তার মানে এখানে মুশফিক হলো 2 আর পরের বারে মুশফিক হলো 3। 2 আর 3 এর লসাগু হইল 6, 6 বানাই নিবা, কি করবা 3 দিয়ে গুণ করি, 3 বের করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ লসাগু না সরাসরি না না না, এটা লসাগু তোমার মনে মনে তুমি লসাগু সেট করছো, গুণ করে মিলাই 3 দ্বারা গুণ করে লিখতে পারো, বুঝতে পারছো? অনুপাতের রাশিকে একই সংখ্যা দ্বারা গুণ করা যায়। আর আবার মুশফিকুর ও মুশফিকুর ও মাশরাফির রানের অনুপাত 3:2। নামটাও ছোট রাখাই ভালো। আচ্ছা হ্যাঁ না এটা ফর নেই, ওয়ান ডে থেকে এখনো অফিশিয়াল করবে। 3 গুণ 2 বুঝছো, 2 দিয়ে গুণ করছি এবার, কারণ 6 বানাইতে হবে। তাহলে তিনজনের ধারাবাহিক অনুপাত কত? সাকিব 9, মুশফিক 6, মাশরাফি 4। সুতরাং সাকিব কমা মুশফিকুর ও মাশরাফির রানের অনুপাত মাশরাফি রান করতো এককালে, মানে ভালোই ফিটাইতো। মাশরাফির রানের অনুপাত 9:6:4, অনুপাতের রাশিগুলোর যোগফল, অনুপাতের রাশিগুলোর যোগফল 9 + 6 + 4 19। এবার সাকিবের সংগ্রহ কত, প্রত্যেকটা আলাদা আলাদা বের করি। হ্যাঁ 9, সাকিবের হলো 19 এর মধ্যে 9। সাকিবের সংগ্রহ 9/19 ইনটু 171 রান 81 হয়। হ্যাঁ মুশফিকুর 6/19 ইনটু 171, 9 কাটাকাটি করলে 6 × 9 = 54 রান। আর মাশরাফির সংগ্রহ 4/19 ইনটু 171 রান 34 রান। বুঝতে পারছো?
ক্লাসের সবাই মাশাআল্লাহ বলা আশা করি ক্লাসের সময় বুঝছো। ধারাবাহিক অনুপাত বের করার আর অঙ্ক আছে, ক খ গ এত ইস্টু এত। তাহলে মনে করবা যে দুই জায়গায় যেটা কমন তাকে মিলাবা, মানে এখানে 2 আছে পরে 3 আছে, 2 আর 3 এর লসাগু 6, এই কারণে দুইটাকে 6 বানানোর ট্রাই করো। সো তোমাদের ধারাবাহিক অনুপাতের যে বাকি ম্যাথগুলো আছে নাম্বারগুলো আমি বলে দিব, সেগুলো বাড়ির কাজ করতে হবে একই টাইপের। একই টাইপের অনেক ম্যাথ আছে, সবগুলোতেই কি করবা, অনুপাতের রাশিগুলোর যোগফল বের করে এই যে এভাবে ধরো 3টা বাহুর অনুপাত দেয়া আছে আর পরিসীমা দেয়া আছে, তাহলে বের করতে পারবে না? আমি নাম্বারগুলো একটু বলে দেই তোমাদের, অঙ্কগুলো হোমওয়ার্ক করবা, যে অঙ্কগুলো হুবহু একই রকম এবং তোমরা পারবা নিশ্চিত ভাবে। এই যে দেখে নাও ভেরা, হোমওয়ার্ক গুলো লেখো 11, এই ক্লাসের সবাই হোমওয়ার্ক কালকে করে আমাকে দেখাবা। 11, 13, 11, 13। আচ্ছা 14 নাম্বার কতটা সোজা আমি তোমাকে একটু বলে দেই। দুইটা সংখ্যার অনুপাত 5:7, তাহলে দুইটা সংখ্যাকে ধরে নিবা কত, 5x আর 7x। বলো তো 5x আর 7x এর গসাগু কত, কমন কত 5x আর 7x এর মধ্যে? x কমন, গসাগু বলছে 4, তার মানে x = হলো 4, তাই না? 5x আর 7x এর গসাগু x, গসাগু 4 বলে দিছি, তার মানে x এর মান হলো 4। বলো তো লসাগু কত 5x আর 7x এর? 35x। 35x, x এর মান হলো 4, বসাই দিবা। হ্যাঁ 5 আর 7 তো মৌলিক, তার মানে 140 হবে লসাগু। তাহলে হোমওয়ার্ক আমি 3টা বলে দিচ্ছি, 11, 13, 14 নাম্বার হোমওয়ার্ক মনে থাকবে ক্লাসের সবার? ফাইন। আচ্ছা এখন আমরা চলে যাব লাভ দিয়ে 16 নাম্বার। 16 নাম্বারে বলছে একজন অফিসে 2 জন কর্মকর্তা, মানে অফিসার 2 জন, 7 জন অফিস সহকারী আর 3 জন অফিস সহায়ক আছে। তো ভাইয়া আমাদের সময় অঙ্কটা এইভাবে ছিল যে কেরানি ছিল আর পিয়ন ছিল, তো এগুলো ইংরেজি নাম, তো ওইগুলাকে বাংলা দিচ্ছে। একটা কেরানি হলো অফিস সহকারী আর অফিস সহায়ক হলো পিয়ন। তো যাই হোক, অফিসার আছে 2 জন, কেরানি আছে 7 জন, অফিস সহকারী আর 3 জন হচ্ছে অফিস সহায়ক। অফিস সহায়ক 1 টাকা পাইলে, মানে পিয়ন 1 টাকা পাইলে সহকারী পায় 2 টাকা আর কর্মকর্তা পায় 4 টাকা। আসলে কি 1 টাকা 2 টাকা পায় না, মানে অনুপাতটা বোঝানো হয়েছে 1:2:4। তাদের সকলের মোট বেতন 1.5 লাখ টাকা। না না সবাই মিলবে 1.5 লাখ টাকা, এটা খুব বেশি না। আচ্ছা কে কত বেতন পায় চলো আমরা বের করি। হ্যাঁ 4 জন প্রায় 96,000 টাকা নিবে, দেখো ধরি এই যে কথা নাই 1 টাকা যেহেতু পায়, ধরি অফিস সহায়কের বেতন x টাকা, তাই কথা নাই, তাই ভালো। অফিস সহকারীর বেতন 2x টাকা আর কর্মকর্তার বেতন 4x টাকা। তাহলে সবাই আমাকে জানাও যে 2 জন হচ্ছে কর্মকর্তা আছে, তাহলে 2 × 4x, 7 জন হচ্ছে সহকারী 7 × 2x, আর 3 জন হচ্ছে সহায়ক 3 × 8, তাতে টোটাল হবে 1.5 লাখ। প্রশ্ন মতে 2 × 4x, 7 × 2x plus 3 × 8, 1,50,000। তাতে হইল 8x plus 14x plus 3x equal to 1.5 লাখ।
যোগ করলে 25x ইকুয়াল টু 1.5 লাখ। ভাগ করে দিলে x এর মান 6,000। তার মানে পিওনের বেতন 6,000 টাকা। হ্যাঁ, আর কর্মকর্তা 24। সুতরাং অফিস সহায়কের বেতন 6,000 টাকা। অফিস সহকারীর বেতন 12,000 টাকা। আর কর্মকর্তার বেতন 24,000। হ্যাঁ ভাই, অঙ্ক তো অনেক আগে। আমি চাকরি করছিলাম, আমার প্রথম বেতনই 20,000 টাকা ছিল 2009 সাল, বুঝছো? তখন 20,000 টাকা চাকরি পেয়ে আমি বিয়ে করে ফেলেছি। বিশাল অবস্থা। 2010 সালে বিয়ে করে ফেলেছি। 20,000 টাকা দিয়ে কেমন চলবে? হ্যাঁ হ্যাঁ, কি কি? ও আইফোন 13 আমেরিকা লঞ্চ হয়েছে না, বাংলাদেশে আসবে এটা খুব শিগগিরই এসে পড়বে। বাংলাদেশে মানুষের টাকার অভাব নেই। 11 আছে, 12 কিনে নিবে, 12 যাদের ছিল 13 কিনে নেবে। না না, আমি ফোন নিয়ে ফ্যান্টাসি নাই। মানে ফোন তো ধরো যে যেটা খুব ভালো চলা উচিত, চার্জ ভালো, যেমন এই যে এইটা আমি কিনছি, এইটা তো চার্জের জন্য কিনছি। এটা হলো 5,000 মিলিঅ্যাম্পিয়ার স্যামসাং A31 না A31, মানে 31 51 এগুলো তো পরে আসছে। এম সিরিজ ভালো না, মানে এগুলো ভালো ভালো আসে। তো যাই হোক, পরবর্তী এমসিকিউ তে চলে যাব আমরা। বলো ভাইয়া। এখন মানে টাকা পয়সা আসলে খুবই কম। পোলাপান আইসা ফাইসা যাবে, তখন টাকা পয়সা হবে ইনশাল্লাহ। মানে পরীক্ষা শুরু হওয়া দরকার, বুঝছো? পরীক্ষা নাই তো পোলাপান। আর এখন একটা প্রবলেম যেটা হয়ে গেছে যে আমরা নরমালি কি হয়, আমরা এতদিনে তো এইচএসসি পাই যাই স্টুডেন্ট, মানে এসএসসি পরীক্ষা হয়ে যায়, এইচএসসি স্টুডেন্ট পাই আমরা। তো এখন তো এইচএসসি আসলে মানে এসএসসি পরীক্ষাই হয় না। এবার কারেকশন করো তো একটু 25 নাম্বার এমসিকিউটায় 1,95,000 আছে, এটা 5 আর 9 উল্টা হবে, 1,59,000 হবে। কারেকশন করো, হ্যাঁ বইয়ে ভুল আছে, মানে ভুল আছে বলতে 1,95,000 দিয়ে করলে জঘন্য আসবে উত্তর। হ্যাঁ, মানে দশমিকে চলে আসবে। আর 59 হইলে পূর্ণ সংখ্যায় সুন্দর উত্তর আসবে। কারেকশন করে নাও। আশিক, মিজান, অনিকা, অহনা এই 4 জন 1,59,000 টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করছে। 1 বছর শেষে 26,500 টাকা লাভ হয়েছে। ওকে, উক্ত ব্যবসায় আশিক মিজানের অনুপাত 2:3, মিজান অনিকা হলো 4:5, অনিকা অহনা হলো 5:6। তাহলে আমাকে ধারাবাহিক অনুপাতটা প্রকাশ করতে হবে, মূলধনের সরল অনুপাত নির্ণয় করতে হবে। এটা হলো ক নম্বরের কাজ। খ নম্বরে বলছে যে উক্ত ব্যবসায় প্রত্যেকের মূলধন নির্ণয় করো, মানে কত টাকা করে দিচ্ছে। আচ্ছা, আমরা ক আর খ আলাদা আলাদা করে ফেলি। ধারাবাহিক অনুপাত বানাইতে হবে 2:3, 4:5, 5:6। ওকে, কত নম্বর এটা? 26 নাকি? 25। এই চ্যাপ্টারটা সোজা আছে, মানে হোমওয়ার্ক গুলো যেগুলো করে ফেলো, কালকে এটাও শেষ হয়ে যাবে। হায়ার ম্যাথ 1.2 করব ফাংশন আমরা এরপরে, হ্যাঁ এটা শেষ করার পর। আচ্ছা, সবাই একটু লিখে নাও 25 নম্বরের ক। নাম কি ফার্স্টে? আশিক ও মিজানের অংশের অনুপাত বা মূলধনের অনুপাত কত? 2:3। আর পরের বারে আমার মিজান অনিকা কত? 4:5। তাহলে এটা হলো 3, পরেরটা হলো 4। কত দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে। তাতে তুমি কি পাবা? 8:12।
বুঝছি। মিজান ও অনিতা মূলধনের অনুপাত কত? 4:5। তাই এটাকে 3 দিয়ে গুণ করো। কত পাইতেছি? 12:15। তাহলে এটা হলো 15। আর অনিকা অহনা কত? 5:6। অনিকা ও অহনা মূলধনের অনুপাত হলো 5:6। 15 বানাইতে হবে। কি করবা? 5:3 6:3 15:18। তাইলে আশিক, মির্জা, অনিকা, অহনা কত? সরল অনুপাত 8:12:15:18, তাই না? সুতরাং মূলধনের সরল অনুপাত সরল বা ধারাবাহিক অনুপাত, যেটা একই কথা। এই হলো অ্যান্সার ক। বুঝছো? 4 জনের এরকম একটা হোমওয়ার্ক তোমাদের দিছি, ক খ গ ঘ আছে, একদম একই রকম ভাবে করবে। যেহেতু আমি এটা করাবো এই জন্যই আমি ওইটা করাইনি। আচ্ছা, খতে বলছে মূলধনের অংশটা ডিস্ট্রিবিউট করে দিব। এটা তো এটা সবাই পারো, একই অঙ্ক 3 বার করে ফেলছি অলরেডি। মূলধনের অংশগুলা করি, মানে এরকম আরো আছে, কত আর বাদ দিবি, তাই না? তাহলে কিছুই করা হবে না, যে একটা না সব একটা করে সব পারবা পারবা। আচ্ছা, তাইলে এই যে অনুপাতের রাশিগুলোর যোগফল বের করে মনে রাখো 1,59,000 কিন্তু। হ্যাঁ, এইটা যোগ করলে কত হয় দেখো, 20 35 53। তুমি যদি 1,59,000 কে 53 দিয়ে ভাগ করো তাহলে 3,000। তাহলে 3,000 এর প্রত্যেকটার সাথে 8 গুণ করো, 12 গুণ করো, মানে 24,000, পরের জন্য হবে 36,000। এভাবে করে তুমি ডিস্ট্রিবিউশনটা বের করে দিতে পারো। খ নাম্বার পারবা মনে হয়, যেহেতু ওরা সবাই বলতেছে পারবে, আশা করি অনলাইনেও সবাই পারবা, তাই না? যারা অনলাইনে যারা আছো পারবা প্রত্যেকের মূলধনটা নির্ণয় করতে? জি স্যার। ওকে, বছর শেষে এই যে দেখো, এইটা একটু দেখাই দেওয়া যেতে পারে। 60% উক্ত ব্যবসায় বিনিয়োগ করা হলো লভ্যাংশের। আচ্ছা, লভ্যাংশের 60% বিনিয়োগ করে দিচ্ছে, মানে 26,500 টাকার 60%। মানে ধরো যে এত টাকা লাভ হয়েছে, ওরা সবাই না নিয়ে মানে ভাবতেছে যে আচ্ছা ঠিক আছে, আমরা লাভের এত টাকা না নিই, আমরা এই 60% এটা আবার ইতে দিয়ে দিই। আর অবশিষ্ট লভ্যাংশ মানে 40%টা মূলধনের সরল অনুপাতে, মানে যে যত টাকা বিনিয়োগ করছে সেই অনুপাতেই তারা কিন্তু লাভ পাবে। মানে দেখো, একজন বিনিয়োগ করছে 8 টাকা আর একজন 12 টাকা, তাহলে লাভ সমান নেবে না, ওই অনুপাতেই লাভটা নেবে। তো বলছে যে অহনা আর আশিকের লভ্যাংশের মধ্যে কে কত টাকা বেশি পাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আগে বের করি যে 40%-এ কত হয়। 26,500 এর 40%। ওকে, গ নাম্বারটা আমি করে দিচ্ছি। এই যে কথা নাই, দেখো লভ্যাংশের বন্টন কত? 26,500 ক্যালকুলেটর আছে তোমাদের কাছে, 40/100 কত হয় বলো? এটা 0 কাটা 265 গুণ 4 কত হয়? 530 ইনটু 2 1260 টাকা নাকি? দেখো ঠিক বলছি? ও হ্যাঁ, 12,600। কত হয়? 10,600। ভুল হয়, 530 দুগুণে 12 টাকা দিচ্ছি, পুরো হয়ে গেছি আমি। 53 দুগুণে 106। না না, এটা আসলে কি, আমি একটা মানে মধ্যম বয়স, তো এমন একটা বয়স আমি অতিক্রম করতেছি যে তোমাদের গার্ডিয়ানদের আমি যদি আন্টি ডাকি তাহলে ওনারা মন খারাপ করে। আবার আপা ডাকতে আমার যেন কেমন কেমন লাগে, মানে রোজে। তবে অবশ্য তাই হওয়া উচিত ইউজুয়ালি। কি তারপর কোথায় সমস্যা নেই, দিব 10টা পাচ্ছে।
10,600। তো এবার বলো 80টার অহনা বলছে না, 80 এর লভ্যাংশ কত একটু জানাও। 8/50 ইন্টু 10,600 টাকা। হ্যাঁ, ভাগ করলে সুন্দর 2000 হয়। 2000 ইন্টু 8 না 16,000, 2000 না সরি 1600 হয়, 200 হয়। তো 1600 টাকা পাইছে 80, আর অহনা কত পাইছে? অহনা কত পার্সেন্টেজ ছিল? 12। 80টার অহনা 18। এই 80 বলা হয় 80 মিটার, প্রথমে 80 তারপর মিটার, তাই না? ঠিক আছে, ফার্স্টের আর লাস্টের জন্য মধ্যে পার্থক্য বলছে। তাহলে 200 ইনটু 3600। তাইলে অহনা বেশি লাভ করবে কত? বেশি পাবে 2000। সোজা অঙ্ক, আশা করি ক্লাসে সবাই বুঝতেছে। ভেড়া কতগুলা আমি কাজ দিয়ে দিব, হ্যাঁ তোমাদের কাজগুলা করতে হবে। আরেকটা অংশ করব আমরা, তুমি যাবা? যাও তাহলে, তুমি ক্লাসের রেকর্ড অংশটা দেখে নিও। ওকে, 24 নাম্বার সিকিউটা করব আমরা। প্রশ্নে বলছে একদিন কোন ক্লাসের অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত 1:4। এই কথা নেই, অনুপস্থিত যদি একজন থাকে তাহলে উপস্থিত হলো 4 জন। তাহলে অনুপস্থিত শিক্ষার্থীদেরকে মোট শিক্ষার্থীর শতকরায় প্রকাশ করতে হবে। মানে টোটাল শিক্ষার্থী যদি 100 জন হয় তাহলে অনুপস্থিত কত পার্সেন্ট শতকরা প্রকাশ করবে। তো ফার্স্ট অফ অল আমি বলি এটা শতকরা কেমনে বের করবা। আমি ধরে নিচ্ছি অনুপস্থিত x, তাহলে উপস্থিত তার 4 গুণ, কত হবে বলো? 4x। তাহলে মোট শিক্ষার্থী কতজন? 5x। এক্সেলেন্ট, চলো স্টার্ট করি। 24 নাম্বার সিকিউ। ধরি অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা x, সুতরাং উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হবে 4x, মোট শিক্ষার্থীর সংখ্যা হবে 5x। ক্লাসে যদি 10 জন স্কুলে আসছে আমরা সকাল তো আধা ঘন্টা আমাদের বলছে, আধা ঘন্টা আমরা যে 2-3টা রেগুলার ক্লাস করি তারা বাড়ছে অনলাইন। তাহলে অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যা মোট শিক্ষার্থী, মোট শিক্ষার্থী x by 5x into 100%, 20% হবে, তাই না? মোট শিক্ষার্থী 5x, তার মধ্যে অনুপস্থিত হলো x, তাহলে x by 5x into শতকরা 100%, তার মানে 20% শিক্ষার্থী অনুপস্থিত আর 80% উপস্থিত ছিল। আর ক নাম্বার গেল এটা? কমন ফর অফলাইন ক্লাস। হ্যাঁ হ্যাঁ কমন ফর অফলাইন ক্লাস 20% হ্যাঁ 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 সেটাই। ঠিক না ভাই আমার। ওকে, 24 নম্বরে খ নম্বরে বলা হয়েছে যদি 5 জন শিক্ষার্থী বেশি উপস্থিত হইতো তাহলে অনুপাতটা হয়ে যেত 1:9। মানে আমার বলো যে 5 জন আসার কথা ছিল না, বাপ মা ধরোদের দইরা বাইন্দা লাথি দিয়ে পাঠাইছে, যা তাহলে কি উপস্থিত 5 জন বাড়বে আর অনুপস্থিত 5 জন কি কমে যাবে না ভাইয়া? তো সেক্ষেত্রে অনুপাতটা 1:9। তাহলে আমাকে বলছে মোট শিক্ষার্থী 5x এর মানটা কত। সহজ অঙ্ক। কতে বলছে 5 জন শিক্ষার্থী
বেশি উপস্থিত হলে উপস্থিত শিক্ষার্থী সংখ্যা 4x+5 শিক্ষার্থী সংখ্যা 4x+5 জন লিখবা, হ্যাঁ মানে সংখ্যা লিখলে জন লেখা ডাবল অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা x-5 অনুপস্থিত আর উপস্থিতের অনুপাত 1:9 প্রশ্ন মতে x-5/4x+5 1/9 আর গুণ 9x-45 4x+5 so 5x হলো 50 এটা না 5x এটা কষ্ট করে তোমার x এর মান বের করা লাগবে কারণ মোট শিক্ষার্থী তো 5 বুঝছো x বাইর করে আবার 5 দিয়ে গুণ করবা কি দরকার তাই না মোট শিক্ষার্থী 5 তো মোট শিক্ষার্থী 50 আমাদেরকে বলতেছে মাস্ক করো আমাদের কাছে সারা ক্লাস না দূরত্ব বজায় রাখলে মাস্ক তো আসলে ওরকমভাবে দরকার নেই কিসের দূরত্ব এক ক্লাস 27 বসে করে বাইরে না আমরা স্টুডেন্ট না কখনোই বেশি রাখবো না আমরা স্টুডেন্ট হলো ব্যাচ বাড়ায়া স্টুডেন্ট কম রাখবো ম্যাক্সিমাম 15 জন রাখবো বুঝছো আগে আমরা 30-40 জন পড়াইছি কারণ 15 জনের বেশি ব্যাচে রাখবো না কারণ একটা বেঞ্চ আমাদের বেঞ্চ 15টা এরকম হয় ম্যাক্স তো আমরা এর বেশি স্টুডেন্ট রাখবো না করোনা পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত বা সমস্যা নাই সো খ হয়ে গেল গ নাম্বারটা দেখো গতে কি বলা হয়েছে গ সোজা মানে বেশি সোজা গতে বলা হয়েছে মোট শিক্ষার্থীর ছাত্রছাত্রীর সংখ্যার দ্বিগুণ ছাত্র ছাত্রী সংখ্যা দ্বিগুণ অপেক্ষা 10 জন কম পারবা না ছাত্রী ধরবা y তাহলে ছাত্র হবে 2y - 10 তাহলে এই দুইটা যোগ করলে হলো 50 জন তারপরে অনুপাত বের করবা মানে ছাত্রছাত্রী আলাদা সংখ্যা বের করে অনুপাত হোমওয়ার্ক গুলা বলে দেই হ্যাঁ শুনো সবাই 24 এর গত আছেই এছাড়া আমি আগে 3টা দিছিলাম 4টা দিব সোজা অঙ্ক দেখো 11 13 14 আর হইলো 19 নাম্বার নাম্বারগুলো বলে দেই 11 13 14 19 24 এর গত অবশ্যই কালকে করে এনে দেখাবা কালকে বাকিগুলো শেষ করে আমরা হায়ার ম্যাথ 1.2 ধরবো আগামী কালকে এটা শেষ করে হায়ার ম্যাথ 1.2 ধরবো ভালো থাকো সবাই